আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে এবং পড়াশোনার সাথে আছো। আমি রায়হানা কলি, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের অনলাইন ক্লাস পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 2021 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী অ্যাসাইনমেন্ট বিষয়ক অ্যাসাইনমেন্টের যে অংশটা আমরা অ্যাসাইনমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে জানি, সেটার উপরে আজকে আমি তোমাদের একটি ক্লাস নিচ্ছি। আশা করি 2021 সালের যারা পরীক্ষার্থী তারা খুব ভালোভাবে আমার এই ক্লাসটিকে ফলো করবে। এবং রসায়ন অলরেডি আমাদের রসায়ন প্রথম পত্রে একটা অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে, আর এটা হলো রসায়ন দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট নম্বর 2, এই দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো আমি আজকে তোমাদেরকে চেষ্টা করব প্রশ্নগুলো মোটামুটি বুঝিয়ে দিয়ে কিভাবে লিখতে হবে সেই আনসারটা সহ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যেহেতু অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে অলরেডি তোমরা জেনে গিয়েছো, এবং আমাদের যেহেতু একটু সমস্যা হয়েছিল যে প্রথম দিকে আমরা অ্যাসাইনমেন্টটাকে আমাদের মতো করে লিখতে বলেছিলাম, যেহেতু আমাদের গভর্নমেন্টের কোনো নির্দেশনা ছিল না। বাট গত পরশু দিন আমাদের কি হলো যে মাউসির থেকে একটি মিটিং হলো, সেখানে আমাদেরকে আবার নতুনভাবে কিছু ইনফরমেশন দিয়েছে, যেটা আমরা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। অলরেডি আমাদের কলেজ এবং টিচারদের মাধ্যমে তোমরা জেনেছো। এর মাঝে যারা মোটামুটি বেশি লিখে ফেলেছো অসুবিধা নাই, পরবর্তীগুলোর থেকে তোমরা সংশোধন করে নিবে। আর যারা পারবে তারা দুই একটা পেজ যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তোমরা চেঞ্জ করে ফেলবে। কারণ আমাদেরকে যেটা তোমাদেরকে আমাদেরকে খুব জোর দিয়েছে যে হয়তো এই অ্যাসাইনমেন্টের উপরই ভিত্তি করে তোমাদের একটা বিশেষ অংশ মেন পরীক্ষার সাথে অ্যাড হতে পারে। তাহলে অবশ্যই আমাদেরকে এটাকে বোর্ড পরীক্ষার মেন পরীক্ষা মনে করে সেটাকে লিখতে হবে। তো পরবর্তীতে আমি আমার ক্লাসটা শেষ করে আবার তোমাদেরকে সেই ব্যাপারে কিছু বলবো, ডিটেলসে কীভাবে লিখবে, কী কী ইউজ করবে, যেহেতু তোমরা জানো। তারপর আমি আরেকবারই শিখবো। এখন আমরা আমাদের 2021 সালের এসএসসি পরীক্ষাদের রসায়ন দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট নম্বর 2 নিয়ে একটু আলোচনা করবো। তাহলে আশা করি মোটামুটি তোমরা সবাই অ্যাসাইনমেন্ট নম্বর 2 এর প্রশ্নটা পেয়ে গিয়েছো। এখন সবাই একটু বোর্ডের দিকে তাকাও। তোমরা অলরেডি জেনেছো তোমরা খাতায় কী লিখবে। প্রথম তো তোমরা তোমাদের যে নাম ইনফরমেশন যে কাভার পেজটা সেটা করবে। তারপরে তোমরা কী করবে, তোমরা যে মেন শিটটা তৈরি করবে A4 সাইজের কম্পিউটারের যে পেজটা, সেই পেজগুলো নিবে। অলরেডি তোমার কয়টা পেজ লাগে সেটা তুমি জানো না, আনুমানিক কিছু পেজ নিয়ে তোমরা শুরু করবে। এবং প্রথমে কি করবে সেটাকে মার্জিন করবে। আর প্রথম যে পেজটা থাকবে কাভার পেজের পরের অংশে, সেখানে শুধু অ্যাসাইনমেন্ট নাম্বার আর শিরোনামটা লিখবে। এর বাইরে আর তেমন কিছু লিখতে হবে না, কারণ আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে শিরোনাম যত বড়ই হোক, কারণ আমাদের সায়েন্সের সাবজেক্ট বলো আর বিভিন্ন সাবজেক্টও দেখলাম শিরোনামে অনেক অংশ। তো তোমরা সেগুলো ধাপে ধাপে যেভাবে আছে শিরোনাম লিখে উপরে, তারপর সেই অংশগুলো লিখে নিবে। ওইটা জাস্ট একটা পেজে যাবে। এবং এটা অবশ্যই তোমরা জানো যে যে কোনো পেজের একটা অংশে লিখতে হবে, পরের পেজে লেখা যাবে না। এবং সেটা কালো কালি ব্যবহার করতে হবে, আদার্স অন্য কোনো কালি ইউজ করা যাবে না। যদি সেখানে গ্রাফ ইউজ করতে বলে বা কোনো চিত্রের প্রয়োজন হয়, সেখানে তোমরা পেন্সিল ইউজ করতে পারবে যদি সেটা উল্লেখ করা থাকে। বাট তাছাড়া তোমরা অন্য কোনো কালি ইউজ করবে না। যদি তোমরা সানপেন ইউজ করো সেটা ব্ল্যাক ইউজ করতে হবে। তার মানে আমাদের মেন কন্ডিশন হলো ব্ল্যাক ছাড়া এখানে আদার্স কোনো নীল লাল কোনো কালি ইউজ করা যাবে না। তাহলে আমরা কী করবো, প্রথম পেজে আমরা অ্যাসাইনমেন্ট নাম্বার এবং শিরোনামটা লিখে নিব। আর চাইলে তোমরা রসায়ন দ্বিতীয় পত্র কোড নাম্বারটা ব্র্যাকেট দিয়ে 177 লিখে নিতে পারো, নো প্রবলেম। বাট সেটা তোমার অ্যাসাইনমেন্টের প্রথম পেজে থাকবে। তারপর দ্বিতীয় অংশ থেকে, দ্বিতীয় পেজ থেকে তোমরা সেটা স্টার্টিং করবে লেখা। এইবারে যে অ্যাসাইনমেন্টটা এসেছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট রসায়ন দ্বিতীয় পত্রে, সেখানে আমার জানা মতো খুব একটা বেশি পেজ লাগবে না। এবং তোমরা যে কোনো অ্যাসাইনমেন্ট লিখতে সেটা চেষ্টা করবে যত কম পেজ ইউজ করা যায়। কারণ তোমরা আমাদেরকে যেটা বলা হয়েছে যে হুবহু বই দেখে লেখা যাবে না, তারপর কারোর সাথে কারোরটা কপি মিলে যাওয়া যাবে না। যদি কারোর ডুপ্লিকেট কপি হয়ে যায় তখন সেক্ষেত্রে সেই দুইজনের খাতাটাকে বাতিল করে দিতে পারে। তো যেহেতু এই ধরনের সমস্যা আসে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা যেটাই লিখবো আমরা সেটা বই দেখেই লিখি। আর মুখস্থ তো অবশ্যই আমরা লিখবো না, জানার কথা, যেহেতু আমাদের বই আছে সামনে বিভিন্ন, কিন্তু নিজের ভাষায় একটু গুছিয়ে সেদিক করে লিখতে হবে। মানে প্রশ্নটার মতো করে, যদিও তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা ডাইরেক্ট প্রশ্ন নয়, বাট তুমি যখন লিখবে সেটা প্রশ্ন আকারেই লিখবে, তাই না? তো সেই প্রশ্ন আকারে যখন লিখবে তখন তোমার মতো করে সেটাকে তুমি উপস্থাপন করবে। এই জিনিসটা তোমাকে ফলো করতে হবে।
তো সেই হিসাবে আমরা আমাদের দ্বিতীয় পেজ থেকে আমরা দ্বিতীয় পেজের প্রথম অংশ মানে প্রথম পেজে দ্বিতীয় যে একটা শীট থাকবে সেটা মনে করে এরকম যে আমাদের ফোর সাইজের পেজটা থাকবে, এই পেজে এক পেজ লিখবো, আরেক পেজ কি থাকবে খালি থাকবে। তাহলে আমরা এই পেজের প্রথম অংশে আমরা মার্জিন টেনে মোটামুটি কালো কালি দিয়ে লেখা শুরু করব। তাহলে আমি আমার হাতে এখানে অ্যাসাইনমেন্টটা আছে, আমি এখানে তোমাদের তোমরা অ্যাসাইনমেন্টটা হাতে পাবে, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে অ্যাসাইনমেন্ট নম্বর। তাহলে আমরা এখানে নম্বরটা লিখবো, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট নম্বর লিখে তারপর কি বলেছিলাম পরিবেশ রসায়ন 177 প্রথমত লিখতে পারো, সেটা ব্যাপার না লিখলেও যদি শুধু অ্যাসাইনমেন্ট নম্বর লিখো তাতেও হয়ে যাবে। তারপরে শিরোনামটা লিখে আমাদের এই অংশটা লিখতে হবে। এটা আমাদের কোনো যেমন ফার্স্ট পার্টে অনেকগুলো অংশ আছে, বিভিন্ন সাবজেক্টও দেখেছি অ্যাসাইনমেন্টের শিরোনামে অনেকগুলো আছে, সবগুলোই তোমরা শিরোনাম উপরে লিখে সেটা সিরিয়ালি নিচে লিখে নিবে, ঠিক আছে। সেটা প্রথম পেজে মানে কাভার পেজের পরের প্রথম যে পেজটা থাকবে সেখানে লিখবে। তাহলে এই পর্যন্ত আমার প্রথম পেজে কাজ শেষ। আমরা ধরুন পরের পেজে মানে কাভার পেজ বাদ দিয়ে প্রথম পেজের পরে দ্বিতীয় A4 সাইজের যে পেজে দেখো সেই অংশ এখানে দেখো তোমাদেরকে যে নির্দেশনা দেওয়া আছে এইটাই হলো প্রশ্ন, যদিও এটা প্রশ্ন আকারে তোমাদের দেওয়া হয়নি বা তোমরাও সেটা প্রশ্ন আকারে লিখবে না। তাহলে এখানে কি দেওয়া আছে, প্রথম ক খ গ 4টা অংশ আছে। তোমরা জানো তোমাদের টোটাল অ্যাসাইনমেন্টের নাম্বার কত, 16 নাম্বার। তো 16 নাম্বারকে আমরা যদি ভাগ করে নিই সেটা ভাগটা আমাদের উপর ছেড়ে দিয়েছে, ওনারা বলেছে এই 4টা প্রশ্নে আপনি যত নাম্বার করে ধরেন বা টোটাল 16 নাম্বার। তো আমরা যদি এখানে সাপোজ 4 করেও ধরি সেটা 4 4 16 নাম্বার, এক একটা টপিক্সের উপরে কত নাম্বার, 4 নাম্বার। তাহলে ক খ গ ঘ তোমার এই 4টা প্রশ্ন আনসার করতে হবে। তাহলে তুমি প্রথমেই ক লিখে এখানে কি লেখা আছে, গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন। আমি এখানে বোর্ডে লিখেছি দেখো, প্রথমে অ্যাসাইনমেন্ট নম্বর লিখেছি, শিরোনাম লিখেছি, ঠিক আছে। তারপরে পরের পেজে তুমি ক দিয়ে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক, এখানে লেখা আছে সম্পর্ক স্থাপন। তুমি যেহেতু সম্পর্ক স্থাপন করবে তা কাজেই তুমি এখানে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক লিখে কলম দিবে, দিয়ে তারপর এর অংশে তুমি কি এটা আনসারটা লিখবে। তাহলে এই আনসারটা কি লিখবে, তাই না? তোমরা এখন বই পাচ্ছ ইচ্ছা মতো লিখে যাচ্ছ না, লিখলে কিন্তু নাম্বার নাই, বরং যে পরিমিত প্রয়োজন মতো লিখে তার জন্যই পারফেক্ট নাম্বার। তুমি এটার জন্য 2-3 পেজ লিখো, বাট 2-3 পেজের কিন্তু দরকার হয় না, এক পেজে তুমি চাইলে এই লেখাটাকে কমপ্লিট করতে পারো, তাই না? না হলে হয়তো আরেকটা পেজে কিছু অংশ যেতে পারে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে, যেটুকু চাবে এইটুকু লিখবে, বেশি কিছু লিখবে না। আর শুরু করবে, স্টার্টিংটা শুরু করবে নিজের ভাষায়, শেষও করবে নিজের ভাষায়, তাহলে অন্যের সাথে তোমারটা মিলে যাবে না। যেহেতু আনসার হয়তো একই আছে, বাট যখন তোমরা লিখতে যাবে তখন কিছুটা কি হয়ে যাবে, নিজের ভাষায় অ্যাপ্লাই করতে গেলে কিছুটা চেঞ্জ চলে আসবে, তাহলে আর কপি হলো না। তাহলে এখন এখানে দেখো যে এই যে আমি এখানে আনসারটা বলে দিয়েছি, চার্লসের সূত্র উল্লেখপূর্বক পরম শূন্য তাপমাত্রা পরম তাপমাত্রা স্কেলের ব্যাখ্যা। আমি আবার বলছি এটার আনসারটা কি হবে, চার্লসের সূত্র উল্লেখপূর্বক। তার মানে চার্লসের সূত্রটা তোমাকে আগে ব্যাখ্যা করতে হবে, তারপর সেখান থেকে পরম শূন্য তাপমাত্রা আর পরম তাপমাত্রা স্কেল, এই দুইটা ব্যাখ্যা দিতে গেলে দেখো আমাদের এখানে দুইটা চিত্র চলে আসবে। একটা আসবে গ্রাফ, যেটা আমরা পরম শূন্য তাপমাত্রার জন্য ইউজ করেছি আমরা। তুমি যদি আমাদের আমি একটু বলবো তোমাদেরকে যে এই রিলেটেড যে আমার ক্লাসগুলো আছে সেগুলো একটু আরেকবার একটু দেখে নিবে, তাহলে তোমরা এই প্রত্যেকটা প্রবলেম সলভ পেয়ে যাবে, ঠিক আছে। তো পরম শূন্য তাপমাত্রার যে গ্রাফটা পাবে সেটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। তারপর পরম তাপমাত্রা স্কেল ব্যাখ্যা করতে গেলে যে থার্মোমিটার দিয়ে আমরা যে স্কেলটা ব্যাখ্যা করেছি সেলসিয়াস এবং কি পরম অ্যাবসোলিউট স্কেলের সাথে যে রিলেশন বা কেলভিন স্কেলের সাথে, সেই চিত্রটা এঁকে ব্যাখ্যাটা দিয়ে দিবে, মানে দুইটার সাথে কি সম্পর্ক, মানে যে ডিগ্রি সেলসিয়াস থাকে অ্যাবসোলিউট বা কেলভিন তাপমাত্রা মানে টেম্পারেচারে কি সম্পর্ক, তাহলে আমাদের এই জিনিসটা কমপ্লিট হয়ে যায়। আশা করি একটা পেজের মধ্যে তোমার এই পুরো অংশটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে যদি তুমি চাও। আর না চাইলে বইয়ে অনেক কিছু লেখা আছে, অনেক বেশি বেশি, বাট আমরা 4 নম্বরের জন্য এত বেশি কিছু লিখবো না। আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন করা আছে, আমরা 4টাকে বিভিন্নভাবে ভাগ করবো। যেমন চার্লসের সূত্র লিখলে এখানে একটা নাম্বার আছে, তোমরা পরম শূন্য তাপমাত্রার এখানে নাম্বার আছে, পরম তাপমাত্রা স্কেল এখানে নাম্বার আছে, আবার চিত্র যদি আঁকো সেখানে নাম্বার আছে। তাহলে আমরা এই 4টা নাম্বারকে যদি এভাবে ভাগ করে নিই তাহলে 4 হয়ে যাচ্ছে। সেটার জন্য আমি যত বেশি লিখবো কোনো প্রবলেম মানে প্রয়োজনই নেই। পেজের অপচয় হবে, আর দ্বিতীয়ত লিখতেও তো সমস্যা, তাই না? আমার যেটুকু দরকার এইটুকুই আমরা লিখবো। আর নাম্বারিংটা আমরা তোমাদের টিচাররা আমরাই করবো, আমরা যেভাবে বলে দিচ্ছি তোমাদেরকে সেইভাবেই ফলো করতে হবে। আমি শুরুতে বলে দিচ্ছি, যেহেতু এই মানে অ্যাসাইনমেন্টটা তোমাদের ম্যাথমেটিক্যাল, এখানে দুইটা ম্যাথও আছে তোমাদের
করতে হবে, আর যেটুকু ব্যাখ্যা চেয়েছে যেটুকু দরকার সেটুকু করবে। আমি পেজ যেন অপচয় না হয় সেভাবেই লিখবে, প্রচুর পেজ ফাঁকা রেখে রেখে লিখবে না, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আমাদের কয়ের আনসারটা পেয়ে গেলাম। আমি কীভাবে লিখবে সেটা বলে দিলাম। চার্লসের সূত্র উল্লেখ করবে, তো পরম শূন্য তাপমাত্রা, পরম তাপমাত্রা দুটা ব্যাখ্যা করবে, দুইটা একটা গ্রাফ মানে খাতার মধ্যে চিত্রটা আঁকবে, তাই না? আমাদের যে গ্রাফ আকারে যে চিত্রটা আছে পরম শূন্য তাপমাত্রা চার্লসের সূত্র থেকে সেটা আসবে, এবং পরম তাপমাত্রা স্কেলের সাথে পরম শূন্য তাপমাত্রার যে রিলেশন সেটা ক্ষেত্রে যে স্কেলটা আছে সেটা এঁকে ওই দুইটার মধ্যে সম্পর্ক করে ওই জায়গাতে তোমরা শেষ করবে। আশা করি আমি প্রথম অংশটা বোঝাতে পারলাম। আমাদের যে দ্বিতীয় ক্ষয়ের অংশে এখানে লেখা আছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সময়ের ব্যাখ্যা ও গতি শক্তি নির্ণয়। তো তুমি এখানে লিখবে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহের ব্যাখ্যা ও গ্যাসের গতি শক্তি নির্ণয়, ঠিক আছে? নির্ণয় লিখে তুমি এখানে চাপ দিয়ে দিলে, কোলন দিয়ে টান দিয়ে দিলে। তারপর আমরা গতিশক্তি স্বীকার্য, আমি গতিতত্ত্বে আমার সর্বশেষ যে ক্লাসটা হয়েছে আপলোড হয়েছে সেটাতে আমি গতিতত্ত্বের প্রথম অংশটা নিয়ে আলোচনা করেছি, তোমরা একটু ওই ক্লাসটা দেখে দিবে, তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। গতিতত্ত্ব শেখার জন্য মোটামুটি আমরা 10টা বই খুঁজে পাই, এবং চেষ্টা করবো এই 10টাই যেন অবশ্যই তোমরা সেখানে সুন্দরভাবে শর্টকাট করে উপস্থাপন করতে পারো। এর মাঝে কয়েকটা আমার ক্লাসটা দেখলে তোমরা ভালো করে বুঝবে যে এর মাঝে কয়েকটা আছে স্বীকার্য আছে যেটাকে কখনোই বাদ দেওয়া যাবে না। অনেকে একটু শর্টকাট করতে গেলে হয়তো বাদ দিতে পারো, অনেকে আবার একটু বেশি অ্যাক্সেস লিখে ফেলতে পারো। নো, আমি ওই ক্লাসে মোটামুটি দেখিয়ে দিয়েছি যে 10টা পয়েন্ট আছে, এই 10টা পয়েন্ট তোমরা ইউজ করবে, তাই না? এর মধ্যে আকর্ষণ বিকর্ষণ, আয়তন, তাই না, গড় গতি শক্তি, ক্যালভিন, এরকম কয়েকটা আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা অবশ্যই এই 10টা স্বীকার্যের ভিতরে থাকতে হবে। তারপর তোমাদের এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে, যেমন বলেছে যে গতিশক্তি নির্ণয়। গতিশক্তি নির্ণয় কীভাবে করতে হয় আমরা আমাদের ক্লাসে তুমি দেখবে যে গতিশক্তির যে ইকুয়েশনটা আমরা বের করেছি সেখান থেকে কীভাবে আমরা ম্যাথ করেছি। তো এখানে একটা এক্সাম্পল হিসাবে দিয়ে দিচ্ছে যে এসটিপিতে 1 অণু কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি হিসাবে। তাহলে আমরা পরবর্তীতে স্বীকার্যগুলো লিখবো, তারপরে জাস্ট এই অঙ্কটা করবো। অঙ্কটা তুমি আমরা ক্লাসটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে কাইনেটিক এনার্জির মূলের ক্ষেত্রে কি হবে আর অণুর ক্ষেত্রে কি হবে। যেটা এখানে অণু বলেছে আমরা এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে নিব, আর মূলের ক্ষেত্রে আমরা বলেছি টি মানে এনআরটি যদি 1 মোলের ক্ষেত্রে হয়, না হলে 3RT/2 N। এই ছিল আমাদের সূত্র। সেই সূত্রে আমাদের মান দেওয়া আছে এসটিপি। আমরা জানি এসটিপি কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, আদর্শ তাপমাত্রা চাপ। আদর্শ তাপমাত্রা চাপ ক্ষেত্রে তাপমাত্রা এখানে আর টি আছে, তাহলে এটা 0°C বা 273 কেলভিন। তা আমি এখানে 273 কেলভিন নিলাম, আর এর মানটা আমরা জুল বা আর্গে নিব। তা আমি এখানে জুলে নিলাম, আর্গও নিতে পারো, তাহলে সেখানে জুলের জায়গায় ইয়াটা কি আসবে, আর্গ আসবে। তো আমি এখানে জুলে নিলাম 8.314/2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যাটা লিখে দিলাম। ক্যালকুলেটর চাপ দিয়ে যে রেজাল্ট আসবে সেটা জুল পার মলিকুল, যেহেতু আমাদের এখানে অণু মূল না, এটা খেয়াল করবে। কারণ যেহেতু আমরা যে কোনো ম্যাথ করবো সেখানে ইউনিটটা খুব ইম্পর্টেন্ট। আমি যখনই তোমাদেরকে ম্যাথ করাই সেখানে তোমাদের ইউনিটটার দিকে খুব বেশি দৃষ্টি দিতে বলি। তাহলে জুল পার মলিকুল পার ক্যালভিন। আর যদি আমি এটাকে কি নিতাম, আর্গে নিতাম ইন্টু 10⁻⁷, তাহলে সেটা আর্গ পার মলিকুল পার ক্যালভিন হয়ে যেত। তাহলে রেজাল্ট যেটাই হোক কাছাকাছি যেটা আসবে আমরা ইনশাল্লাহ সেটাই দেবো। তাহলে আশা করি আমাদের ক্ষয়ের আনসারটা এখানেই কমপ্লিট। তো ক্ষয়ের আনসারটা দিতে গেলে আমার মনে হয় না তোমরা যদি সতর্ক করে লিখো তোমাদের 1 থেকে 1.5 পেজের বেশি লাগবে, তাই না? কারণ যেহেতু ছোটো একটা অঙ্ক, সে অঙ্কটা করবে প্লাস তার মানে আবার এই না যে জায়গা নাই খুব চেপে চেপে লিখবো। অবশ্যই আমাদের প্রশ্নটা সুন্দরভাবে সুন্দর একটি জায়গাতে উপস্থাপন করতে হবে। সেটার জন্য তোমার 1 পেজের জায়গায় 2 পেজ লাগবে, কোনো সমস্যা নেই, তাই না? অবশ্যই সেটা করবে। তাহলে আমাদের ক গেল, খ গেল, তারপরে হলো গ। আমাদের নির্দেশনা যে গটা আছে সেটা হলো ডাল্টন। তা আমরা কিন্তু পেজ পার হয়ে যাচ্ছি। আমরা প্রথম পেজে প্রথম কটা আনসার করতে যে দেখলাম 1 পেজে না হলে 2য় পেজে চলে যাবো, আবার 2য় পেজে খটা শুরু করে দিয়ে সেটা আবার 3য় পেজে চলে, এইভাবে কিন্তু আমরা পেজ পারলে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে নিব বা পরে দিব, ঠিক আছে? তাহলে আমরা পরে 2য় 3য় পেজে চলে যাব, সেখানে যে আমরা গ শুরু করবো। গয়ের আমাদের যে প্রশ্নটা সেটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ, অ্যাপ্লিকেশন। ভালো করে খেয়াল করবে, ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ। ওরা কিন্তু সূত্রে ব্যাখ্যা দিতে বলে এটা, এবং ওরা যে কোনো অন্য কোনো কিছু বলেনি। এখন কথা হলো যেহেতু তোমাকে ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ বলতে গিয়েছে, তো প্রয়োগে গেলেও তো তোমার সূত্রটা না জানা থাকলে তুমি প্রয়োগ করতে পারবে না।
তো সেক্ষেত্রে ওরা প্রয়োগটাও এখানে অঙ্ক আকারে দিয়ে দিয়েছে। প্রয়োগ মানে একটা অ্যাপ্লাই, তুমি সূত্রটাকে অ্যাপ্লাই করো যে কোনো একটা ইয়েতে। তা এখানে ওরা যে অঙ্কটা অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করেছে সেটাও ওরা দিয়ে দিয়েছে। তো যেহেতু দিয়ে দিয়েছে সেহেতু আমরা প্রথমে কী করব, প্রথমে সার্বিকভাবে ওর মানে ডাল্টনের সূত্রটা ব্যাখ্যা করব। কি নির্দিষ্ট তাপমাত্রা চাপে মানে কোনো একটা গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদানগুলোর আংশিক চাপের যোগফলের সমান, অর্থাৎ পি ইকুয়াল টু P1 P2 P3 ডট 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 P, এইটুকু আমরা লিখে দিতে পারি। এইটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র, তার গাণিতিক সমীকরণ। এই জন্য আমি লিখেছি ডাল্টনের সূত্র গাণিতিক সমীকরণটা জাস্ট লিখবো, নো ব্যাখ্যা, কোনো ব্যাখ্যার দরকার নেই, কারণ যেহেতু আমি অ্যাপ্লিকেশনে যাব সেখান থেকে যাওয়ার জন্য আমরা জাস্ট এইটুকু লিখে নিলাম, যদিও আমাদের সূত্রটা চাইনি। তারপর বলছে প্রয়োগ, প্রয়োগটা এখানে ওর অ্যাপ্লিকেশনে একটা অঙ্ক দিয়ে দিয়েছে, আমরা সেই অঙ্কটা করব। তাহলে আমরা যদি অঙ্কটা করি, একটু তোমাদেরকে যেহেতু বুঝিয়ে দেবো, তাহলে আমি একটু বোর্ডটা পরিষ্কার করে দিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আমাদের বইয়ের যে অ্যাপ্লিকেশনটা প্রয়োগটা সেখানে যে অঙ্ক আকারে দেওয়া আছে আমরা সেই অঙ্কটা সলভ করবো। যেহেতু আমরা বলেছি ডাল্টন আসলে প্রয়োগ, সেখানে আমরা প্রথমে সূত্রটা একটু সংক্ষিপ্ত করে লিখে তার গাণিতিক যে সমীকরণটা সেটা আমরা লিখে এই জায়গাটা আমরা ক্লোজ করে দিব। তারপর আমরা প্রয়োগে চলে যাব, এবং প্রয়োগে এখানে একটা অঙ্ক দেওয়া আছে। দেখো স্থির তাপমাত্রায়, প্রথমে আমরা আগে দেখি অঙ্কটাতে কি কি দেওয়া আছে, কারণ আমরা অঙ্ক পড়েছি যেহেতু আমরা মোটামুটি জানি যে এখানে প্রথম দেওয়া আছে স্থির তাপমাত্রায় 1 লিটার সিলিন্ডার, তার মানে এখানে V ইকুয়াল টু 1.0 লিটার দেওয়া আছে। তারপর দেখো আছে এখানে তিনটা গ্যাস মিশ্রণ দেওয়া আছে, কি আছে মনে করো, একটাতে P1 একটাতে V1, এটা দেওয়া আছে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। আবার P2 V2, এটা দেওয়া আছে নাইট্রোজেন ডাই অক্সাইডের ক্ষেত্রে। আবার দেওয়া আছে P3 V3, এটা দেওয়া আছে মিথেনের ক্ষেত্রে। তোমরা অঙ্কটা খুব ভালো করে পড়ে দিবে যে স্থির তাপমাত্রা 1 লিটার আয়তনের একটি সিলিন্ডারের মধ্যে এই তিনটা গ্যাস দেওয়া হবে। যেটা প্রথম যেটা মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস, সেটা তোমার চাপ দেওয়া আছে 1 অ্যাটম। তারপর তোমার তার আয়তন দেওয়া আছে 400 ml। পরেরটার নাইট্রোজেন ডাইঅক্সাইডের চাপ দেওয়া আছে 750 মিলিমিটার, আর আয়তন দেওয়া আছে 500 ml। আর এরপরে মিথেনের ক্ষেত্রে চাপ দেওয়া আছে 103.64 কিলো প্যাসকেল, এবং তারপর আয়তন দেওয়া আছে 600 ml। সবাই খেয়াল করুন, আমাদের এই মানগুলো দেওয়া আছে। এখন কি বের করতে বলছে, বলছে X কার্বন ডাই অক্সাইড মানে মূল ভগ্নাংশ, X নাইট্রোজেন ডাই অক্সাইড আর X মিথেন। কারণ আমরা জানি মূল ভগ্নাংশকে কি X দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, মিথেনের মূল ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে। এবং এটা নির্ণয় করতে গেলে মোট চাপ, আংশিক চাপ এবং মূল ভগ্নাংশ প্রত্যেকটা হিসাব খুব সহিষ্ণুভাবে তোমাদেরকে দেখাতে বলেছে। তাহলে বুঝতে পেরেছো যে আমরা যেহেতু ডাল্টনের আংশিক চাপ সূত্রের অ্যাপ্লিকেশন মানে অঙ্কটা, অঙ্ক যেহেতু এখানে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা এটাকে সেই নিয়ম মতো মানে সলভ করার চেষ্টা করব। আর কী কী মান দেওয়া আছে আমরা দেখলাম। আর যেহেতু আমি বলেছি যে আমাদের কী করতে হবে, হ্যাঁ আমাদের ইউনিটের দিকে খুব দৃষ্টি দিতে হবে। সে এখন দেখো এটা তো লিটারে আছে অ্যাটম, তাহলে আমাদের সবগুলোকে চেষ্টা করবো আমরা অ্যাটম আর লিটারে নিয়ে যেতে, তাই না? যেহেতু কার্বন ডাই অক্সাইডের P1 ঠিক আছে, mlটা কি আছে, ml আছে, এটাকে লিটার নিয়ে যাব। তাহলে 1000 দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যাবে, প্রত্যেকটা 0.4 লিটার, তাই না? আর এটাকে 750 মিলিমিটার, তাহলে 1 অ্যাটম ইকুয়াল টু 760 মিলিমিটার। তাহলে মিলিমিটারকে মিলিমিটার দিয়ে আমরা ভাগ করবো 760, তাহলে এটা অ্যাটম হয়ে যাবে। তাহলে এটা হবে সম্ভবত 0.99 অ্যাটম। আর এটা যেহেতু 500, এটাকে 1000 ml দিয়ে ভাগ করলে হয়ে যাবে কি 0.5 লিটার। আর কিলো প্যাসকেল, তোমরা আমার এই ডাল্টন আংশিক চাপ সূত্রের যে টপিকটা নিয়ে আমি ক্লাস করেছি সেই ক্লাসটা একটু ভালো করে দেখে নিবে, তাহলে অঙ্কগুলো তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তো কিলো প্যাসকেলকে আমরা কিলো প্যাসকেলে ভাগ করবো কত, অ্যান্টিপিক কিলো প্যাসকেল তো 101.325, তাহলে এটাকে দিয়ে ভাগ করলে এটা 1.02 অ্যাটম হয়ে যাবে। আমরা অ্যাটমে নিয়ে গেলাম সবগুলো। আর এটা 600কে 1000 দিয়ে ভাগ করলে 0.6 ml। আশা করি বোঝাতে পারলাম। আমরা প্রথমে ইউনিটগুলোকে সব একই ধাঁচে নিয়ে আসলাম, ভলিউম মানে ভলিউমকে লিটারে আর চাপকে অ্যাটমে। তাহলে আমরা দেখো mlকে লিটারে নিয়ে গেলাম 1000 দিয়ে ভাগ করে, আর মিলিমিটারকে মিলিমিটার দ্বারা ভাগ করলাম, কিলো প্যাসকেলকে কিলো প্যাসকেল দ্বারা ভাগ করে
সেটাকে আমরা অ্যাটমে নিয়ে গেলাম। তাই আমরা অলরেডি মান পেয়ে গেছি। এবার আমরা ডাল্টনের যে মিশ্রণের যে চাপটা, আমরা তো প্রথমে ডাল্টনের যে সূত্রটা বলেছি, তারপর যে আমরা মিশ্রণের ক্ষেত্রে আয়তন চাপের সাথে যে সূত্রটা পেয়েছি সেটা কি, পিবি ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3। এটা আমাদের এখানে তিনটা উপাদান, এখানে আমরা তিনটা, এটা ছিল আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রের ক্ষেত্রে মিশ্রণের মোট চাপ আয়তনের যে সম্পর্কটা সেটা। তা আমরা তো অলরেডি মান পেয়ে গিয়েছি, তাহলে আমরা এখান থেকে P1 V1 কত 1 ইন্টু 0.4, আমরা একটু ব্র্যাকেট দিয়ে নিই তাহলে আমাদের কনফিউশন থাকবে না, 0.99 ইন্টু V2 এর মান কত 0.5 প্লাস P3 হলো 1.02 ইন্টু 0.6। ঠিক আছে, আমরা মোটামুটি গুণ করে ফেললাম। এখন আমরা এটাকে গুণ করি, যেমন 0.4 দিয়ে 1কে গুণ করলে 0.4ই হয়, আর 0.99 দিয়ে গুণ করলে সম্ভবত এটা 0.5 হবে, আর এটা হবে 0.6। তাহলে তিনটাকে একসাথে যোগ করলে হবে 1.5। দেখো 6 4 10 5 15 1.5। তাহলে এবার পিবি ইকুয়াল টু এত, তাহলে সুতরাং আমাদের ভলিউম দেওয়া আছে, খেয়াল করো ভি এর মান দেওয়া আছে, তাহলে পি ইকুয়াল টু 1.5 বাই কি হবে ভি এর মানটা কত 1, তাহলে পি এর মান মানে মোট চাপ কত 1.5 অ্যাটম। তাহলে আমরা মোটামুটি আমাদের মোট চাপের মান পেয়ে গেছি। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে যে মোট চাপটা, সেই মোট চাপের মান আমরা পেয়ে গেছি। মোট চাপ কত 1.5। এবার আমাদের আরেকটু মুছছে, আমরা তাহলে এই অংশটা মুছে ফেলি, তাহলে আমাদের পরের অংশ যেটা অঙ্কটা একটু লেন্দি, সেটা আমাদের অঙ্কতে যেতে হবে। সবাই একটু খেয়াল করে ভালো করে, আমরা মোট চাপ পেয়েছি 1.5। এখন আমরা ডাল্টনের আংশিক চাপ ইয়ে থেকে আমরা একটা নতুন একটা সূত্র জানি, যে মোট চাপ মানে আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আমরা কিন্তু এই সূত্রটা পড়েছিলাম, তোমরা আমাদের ক্লাসটা ফলো করলে সেই অংশটা পেয়ে যাবে। তাহলে আমরা এই সূত্রটা পেয়েছিলাম। এখন এখানে আমরা এখানে মানটা বসিয়ে নিই, যেমন আংশিক চাপকে পি ধরেছি, মোট চাপকে এক্স ধরেছি, ইন্টু মোট চাপকে আর আংশিক চাপকে P1 2 বা এটা আমি দিয়ে দিচ্ছি, আর এখানে হলো পি। এই ছিল আমাদের এই সূত্রটা। এখন পরবর্তী আমরা এই সূত্রের সাহায্যে কী করবো, আমাদের মূল ভগ্নাংশের যে মানটা সেটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে চলো সেক্ষেত্রে আমরা আমাদের নিয়ম মতো চলে যাই। যেমন আমাদের যে প্রথমটা ছিল যে পি কি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আংশিক চাপ ইকুয়াল টু মূল ভগ্নাংশ কার্বন ডাই অক্সাইড ইন্টু মোট চাপ। মোট চাপ কত পি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। আমরা যেটা এটা আংশিক চাপ, সেটাকে আমরা দুইটা এক হয়ে যাচ্ছে, আমরা এটাকে একটা চিহ্ন দিয়ে, যেহেতু আমরা এখানে আই দিয়েছিলাম, আই দিয়ে কার্বন ডাই অক্সাইড লিখে দিই, তাহলে আংশিক চাপ বোঝা যাচ্ছে। আর এটা হলো মোট চাপ। ওকে, কার্বন ডাই অক্সাইডের মোট চাপটা তো সবার জন্য সেম, তাই না, সবার জন্য সেম। তাহলে এটা আমরা লিখে ফেললাম। তাহলে এখন আমরা কি জানি, দেখো আংশিক চাপ উপাদানগুলো, আংশিক চাপটা আমাদের দেওয়া আছে প্রত্যেকটা, P1 P2 তাই না, P3 এটা দেওয়া আছে। আর মোট চাপটা আমরা পেয়ে গেলাম 1.5। তাহলে এবার মানটা আমরা বসিয়ে দিতে পারি। আংশিক চাপের প্রথমটা কার্বন ডাই অক্সাইডের মান হলো 1.0, আমরা এটার মান বের করব ইন্টু মোট চাপের মান 1.5। তাহলে সুতরাং x কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু কি হবে 1/1.5 নাকি, আমরা 1/1.5 এটা দিয়ে ভাগ করলে সম্ভবত আমরা পাবো 0.67 এরকম সামথিং একটি মান পাবো। ঠিক আছে, তাহলে দেখো আংশিক চাপ উপরে কি হলো, উপরে হলো মোট চাপ, আংশিক চাপ নিচে মোট চাপ। ঠিক তেমনিভাবে আমরা করে যাই কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, তার উপরে যে আংশিক চাপটা 0.99 বাই আমাদের যে 1.5, এটাকে দিলে আসবে 0.66। ঠিক আছে, তারপরে কিসের ক্ষেত্রে মিথেন, মিথেনের ক্ষেত্রে কি আসবে, আমাদের প্রথমটার আংশিক চাপ ছিল 1.02 আর নিচে হলো 1.5, এটা আসবে সম্ভবত 0.68 এরকমই আসবে কাছাকাছি। তোমরা একটু ক্যালকুলেশন করে ভালো করে ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবে যে মানগুলো ঠিক আছে কিনা, না থাকলে তোমাদের যে মানটা আসবে সেটাই কারেক্ট মান।
তাহলে আমরা বুঝতে পারলাম, দেখো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এসেছে কার্বন ডাই মূল ভগ্নাংশ এত, নাইট্রোজেন ডাইঅক্সাইডের মূল ভগ্নাংশ এত, আর মিথেনের মূল ভগ্নাংশ এত। অ্যাটম চলে গেছে নোড। তাহলে আশা করি আমাদের চেয়েছে কি মূল ভগ্নাংশটা হিসাব করো। আমরা 3টারই মূল ভগ্নাংশ বের করলাম, আর মূল ভগ্নাংশ বের করতে যে আমরা কি করেছি, তার আগে মোট চাপটা বের করেছি। আর এই ক্ষেত্রে আমরা 2টা সূত্র ইউজ করেছি, একটা সূত্র ডাল্টনের মিশ্রণের চাপ আয়তন গুণফলের সূত্রটা, আর একটা হলো আংশিক চাপের সাথে মূল ভগ্নাংশ মোট চাপের সম্পর্ক সূত্র সমীকরণটা। আর যেটা আংশিক চাপ দেওয়া আছে এখানে প্রত্যেকটা উপাদানে, আংশিক চাপ কাকে বলে, উপাদানগুলোর চাপকে। একটা মিশ্রণের যে উপাদানগুলো চাপ আছে ভিন্ন ভিন্ন, সেই চাপটা হলো ওই উপাদান, ওই মিশ্রণের আংশিক চাপ, তাই না? তো এই আংশিক চাপ ব্যবহার করে আমরা মোট চাপ পেয়েছি, এবং মোট চাপ আর আংশিক চাপটাকে আমরা কি করেছি, মূল ভগ্নাংশ বের করেছি। এবং এখানে ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগে অ্যাপ্লিকেশনে যে অঙ্কটা দিয়েছে, আমরা আশা করি অঙ্কটা কমপ্লিট করতে পেরেছি। তাহলে তোমরা ঠিক সেইভাবে সুন্দরভাবে পরিপূর্ণ যতটুকু জায়গার দরকার অতটুকু জায়গা নিয়ে অঙ্কটা সুন্দরভাবে সম্পন্ন করবে, এবং আনসার লিখে আলাদাভাবে প্রত্যেকটার মূল ভগ্নাংশ লিখে দিবে। তোমরা যেন আনসারটাও আলাদাভাবে লিখতে হয় এবং সেটা সঠিকভাবে। তাহলে আশা করি আমরা মোটামুটি গয়ের আনসারটা দিতে পারলাম। এখন আমরা চলে যাচ্ছি ঘ। আমাদের ঘয়ের যে প্রশ্নটা ছিল সেটা হলো আদর্শ বাস্তব গ্যাস এবং মোলার গ্যাস ধ্রুবকের মোলার গ্যাস ধ্রুবক। এখানে আমাদের নির্দেশনাটা আছে আদর্শ বাস্তব গ্যাস ব্যাখ্যা এবং আদর্শ বাস্তব গ্যাস এবং মোলার গ্যাস ধ্রুবক ব্যাখ্যা। তাহলে আমরা প্রথমে এই পয়েন্টটাই লিখবো, আদর্শ বাস্তব গ্যাস এবং মোলার গ্যাস ধ্রুবক ব্যাখ্যা লিখে আমরা এখানে একটা আন্ডারলাইন করবো কোলন দিয়ে, তারপর আমরা আমাদের আনসারে চলে যাব। তাহলে এটা তো বোঝাই যাচ্ছে আদর্শ বাস্তব গ্যাসের আমাদের বৈশিষ্ট্য লিখতে বলেছে, যেহেতু আমি একটু সবাই খেয়াল করো। আমরা আমাদের লাস্ট প্রশ্নটা, ঘয়ের যে প্রশ্নটা, সেটা হলো আদর্শ বাস্তব গ্যাস এবং মোলার গ্যাস ধ্রুবকের ব্যাখ্যা। যেহেতু আমাদের এখানে নির্দেশনা বলে দিয়েছে আদর্শ বাস্তব গ্যাস সম্বন্ধে কী লিখবো, তাহলে আমরা এখানে বলে দেওয়া হচ্ছে বৈশিষ্ট্যগুলো লিখবে। তার মানে তোমাদেরকে ছক করে তোমরা পার্থক্য লিখবে না, যেহেতু বৈশিষ্ট্য চেয়েছে। তাহলে প্রথমে আদর্শ গ্যাস লিখে, আদর্শ গ্যাস লিখে, ঠিক আছে, তার নাম্বারিং করে 1 2 3 যতগুলো পারো মোটামুটি 8-10টা বৈশিষ্ট্য আমাদের আছে বইয়ে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে। ঠিক আদর্শ গ্যাসের সাথে পাল্টা করে, যেটা আদর্শ গ্যাস মানে সেটা তো বাস্তব গ্যাস মানে না, এটা এবং সেটা তোমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে ঠিক সেইভাবে লিখবে। এবং এইখানে তোমাদের ডেফিনেশনগুলো চলে আসবে 1 2 3 4 5, তাই না, 6 7, বইয়ে অনেকগুলো আছে, 8 9, হয়তো 10টা পর্যন্ত থাকতে পারে। তোমরা যে কটা পারো মোটামুটি সেই কটাকে সুন্দরভাবে আদর্শ গ্যাসের পাশে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো লিখবে, বাস্তব গ্যাসের পাশে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো লিখবে, তাই না? তাহলে মোটামুটি আদর্শ বাস্তব গ্যাস তোমাদের কি হয়ে যাবে, এই অংশটা কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয়ত, এখন দেখো 10টা পয়েন্ট আছে, তোমরা যতটা লিখতে পারো, তার মানে এই না যে মিনিমাম 5টা 6টার কম লেখা যাবে না। আর 10টা লিখতে পারলে অবশ্যই ভালো, তবে সঠিক শুদ্ধভাবে ব্যাখ্যা এক্সপ্লেন করতে হবে, সুন্দরভাবে লিখতে হবে, পয়েন্ট আকারে লিখতে হবে, এবং সেটা বই থেকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে। কোনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো যেমন ডেফিনেশন দিয়ে শুরু করতে হবে, এক্সাম্পল দিয়ে শুরু করতে হবে, তারপর তাদের যে কন্ডিশন, কখন আদর্শ গ্যাস বাস্তবে হয়, কখন বাস্তবে, সে কন্ডিশনটা উল্লেখ করতে হবে, সেইগুলো তোমার সুন্দরভাবে এখানে উপস্থাপন করতে হবে। তারপরের যে অংশটা আছে সেটা হলো মোলার গ্যাস ধ্রুবক। তা আদর্শ বাস্তব গ্যাসে আমার ক্লাস হয়তো এখনো হয়নি, আপলোড হয়নি, তারপরের বইতে আসবে। তবে মোলার গ্যাস ধ্রুবকের ক্লাস আমাদের আপলোড হয়ে গিয়েছে, তোমরা যদি ওখান থেকে মোলার গ্যাস ধ্রুবকের অংশটা দেখে নাও তাহলে তোমাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখানে যেহেতু উল্লেখ করে দিচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের ব্যাখ্যা বলে তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের মাত্রাটা নির্ণয় করতে হবে। তাহলে মোলার গ্যাস ধ্রুবকের আমরা কি পড়েছি, আমরা ডেফিনেশন পড়েছি। কোন ইকুয়েশন থেকে আমরা মোলার গ্যাস ধ্রুবক বের করেছি, আদর্শ গ্যাস সমীকরণ NRT। এই আর, সুতরাং আর ইকুয়াল টু PV/NT, তাই না? এই সমীকরণের সাহায্যে আমরা আর এর মানটাকে কি করেছি, বিভিন্ন ইউনিটে আর এর মান বের করছি। বাট এখানে আর এর মান চাইনি, এখানে বলছে মোলার গ্যাস ধ্রুবকটা কি, মাত্রাটা থেকে তুমি মোলার গ্যাস ধ্রুবকের ডেফিনেশনটা দিবে। তাহলে মাত্রাটা আমি আমার ক্লাসে পড়িয়েছি, তারপর আমি এখন একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা আর এর মাত্রা কীভাবে নির্ণয় করেছিলাম। যেমন চাপ ইন্টু আয়তন, আশা করি সবার মনে আছে, বাই মোল ইন্টু তাপমাত্রাটা আমরা ক্যালভিন তাপমাত্রায় নিয়ে পাই, জন্য ক্যালভিন।
তাহলে চাপের সূত্রটা কি ছিল, বল বাই ক্ষেত্রফল, তাই না, কিন্তু আয়তন কি দৈর্ঘ্য কিউব, আর মোল বাই কেলভিন, মোল ইন্টু কেলভিন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বল ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য স্কোয়ার, মানে আমরা আমাদের প্রয়োজন মতো দেখবে অটো চলে আসতেছে, দৈর্ঘ্য স্কোয়ার বাই মোল ইন্টু কেলভিন। তাইলে দৈর্ঘ্য দুইটা আর এখানে ছিল তিনটা, দুইটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে বল পূরণ দৈর্ঘ্য ইকুয়াল টু মোল পূরণ কেলভিন। তাহলে বল পূরণ দৈর্ঘ্য কার সমান, কাজের সমান, তাহলে কাজ পার মোল পার কেলভিন, খুব সংক্ষিপ্ত করে লিখে দিলাম। এইটাই হলো মাত্রা, আর এর মাত্রা এবং তাৎপর্য, মানে এক মোল পরিমাণ কাজ করতে যে পরিমাণ কেলভিন তাপের প্রয়োজন হয় সেটাই হলো মোলার গ্যাস ধ্রুবক আর, এবং এটাই আর এর মাত্রা ও তাৎপর্য। তাহলে মোলার গ্যাস ধ্রুবক কী এবং মোলার গ্যাস ধ্রুবকের মাত্রাটা কি আমাদের এই ইকুয়েশন থেকে এইভাবে বের করে মাত্রাটাকে দেখিয়ে দিতে হবে। এইটাই হলো আমাদের এই অংশের আনসার। এর জন্য আমাকে আর এক্সট্রা বেশি কিছু লিখতে হবে না, যেহেতু এখানে বলেছিল মোলার গ্যাস ধ্রুবকের ব্যাখ্যা, তার মানে এখানে মান বের করতে বলেন, আমাদের মানের দরকার নেই। এখানে যেটা আমাদের পাশে এখানে উল্লেখ করে দিয়েছে যে মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করো, তো মোলার গ্যাস ধ্রুবকের মাত্রাই হলো এইটাই হলো মাত্রা, কাজ পার মোল পার কেলভিন। এইখান থেকে তোমরা পরের অংশটা লিখে দিবে যে মোলার গ্যাস ধ্রুবক কী, মানে তার তাৎপর্যটা কি, সিগনিফিকেন্সটা কী, যে কোনো গ্যাসের এক মোল পরিমাণ কাজ সম্পন্ন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই তো মোলার গ্যাস ধ্রুবক, তাই না। আমরা যে সম্প্রসারণজনিত কাজ সম্পাদন করতে যে পরিমাণ কি তাপ লাগে বা যে পরিমাণ, সেটাই হলো মোলার গ্যাস ধ্রুবক। তো মোলার গ্যাস ধ্রুবক মাত্রা নির্ণয় করতে আমরা এই অংশটা লিখব। আর আদর্শ বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন, আদর্শ গ্যাস সমীকরণ ইকুয়েশনটা কি পি পি এনআরটি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে পি প্লাস কি এ বাই এন স্কোয়ার পি, মানে আমরা এখানে যে ইকুয়েশনটা সেটা দিব, কন্ডিশনটা দিব, তার ডেফিনেশন দিব, বৈশিষ্ট্য দিব, ব্যাখ্যা দিব, বাস আমাদের অনেকগুলো পয়েন্ট এখানে চলে আসতেছে। তাহলে আদর্শ বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য আমরা যতটা লিখতে পারি, সর্বোচ্চ 10টা, সর্বনিম্ন মিনিমাম 6টার নিচে হবে না, তাহলে আমরা সেটা লিখবো, এবং আলাদাভাবে বাট ছক আকারে নয়, এখানে কোনো পার্থক্য বা তুলনা বলেনি, বলেছে বৈশিষ্ট্য লিখতে, তার কাজে আমরা আলাদাভাবে দুইটার বৈশিষ্ট্য সমান সমান সংখ্যা আকারে লিখবো, আর তারপর মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রাটা নির্ণয় করে দিব, এবং সেখান থেকে মোলার গ্যাস ধ্রুবকের ডেফিনেশনটা তাৎপর্যটা ব্যাখ্যা করে দিব। আর মোলার গ্যাস ধ্রুবকটা কোত্থেকে এসেছে, আদর্শ গ্যাস সমীকরণ, এইটা আমরা উল্লেখ করি। শিক্ষার্থী কিন্তু আমরা মোটামুটি এই প্রশ্নটা সলভ করলাম। তবে হ্যাঁ, যখন লিখবে আদর্শ বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য সমূহ লিখে তারপর এই বৈশিষ্ট্যগুলো লিখবে। পেজে যদি মনে হয় বেশি জায়গা পড়বে তাহলে তুমি 5টা করে লিখবে, যদি 10টা করে দিতে যাও এখানে 5টা লিখে 6, 7, 8 এই একটা অংশে দিবা, এখানে বাস্তব গ্যাস লিখে সেখানে আবার বাস্তব গ্যাসের অংশ লিখতে পারি, প্রয়োজনে তোমরা বক্স আকারে করে ফেলতে পারো, বাট নট পার্থক্য। এখানে শুধু অনলি বৈশিষ্ট্যগুলোই লিখবে, আদর্শ গ্যাস লিখে তার বৈশিষ্ট্যগুলো লিখবে, বাস্তব গ্যাস লিখে তার বৈশিষ্ট্যগুলো লিখবে, আর তারপরে নিচের অংশে লিখবে তারপরে মোলার গ্যাস ধ্রুবকের ব্যাখ্যা এবং তার মাত্রা নির্ণয়, সেটা লিখে তারপর মোলার গ্যাস ধ্রুবক লিখে তোমরা, আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে জানি পিবি ইকুয়াল টু এনআরটি, এখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক, আর ইকুয়াল টু এত, এখান থেকে মাত্রাটা নির্ণয় করে তার নিচের অংশে সেটা সিগনিফিকেন্সটা লিখে দেবে। আশা করি বোঝাতে পারলাম। সেই জায়গায় খুব একটা বেশি পেজ লাগবে না, বেশি জায়গা লাগবে না, তবে এমনও না যে চেপে চেপে লিখবে, খুব সুন্দর করে অবশ্যই যেন বোঝা যায়, সুন্দরভাবে লিখবে, স্পেস রেখে লিখবে। আশা করি এভাবে লিখে আমাদের এই অংশের প্রশ্নটা কমপ্লিট হবে। তাহলে আশা করি আমি যেটুকু বুঝালাম, যেহেতু এখানে দুটো অঙ্ক আছে আর কিছু যা ব্যাখ্যা আছে সেগুলো খুব একটা বেশি না, এবং সেটাও তোমার নিজের ভাষায় লিখতে হবে, কারণ যেটা আমাদেরকে বলে দিয়েছে যে এটা মানে এটার গুরুত্বটা কেন এত, আমাদেরকে ওই দিন মিটিংয়ে আমাদেরকে বোঝালো যে প্রথম দিকে যেটা দিয়েছিল ভেবেছিল যে কলেজে সেটাকে কলেজের পরীক্ষা হিসাবে সেটা মূল্যায়ন করা হবে, যার কারণে আমাদেরকে তেমন দিক নির্দেশনা দেয়নি। নর্মালি আসলে যেরকম আমরা সেভাবে তোমাদেরকে জানিয়েছি, বাট গত যে মিটিংটা হলো সেখানে আমাদেরকে ইনফর্ম করলো যে না, যদি আমাদের বোর্ড পরীক্ষায় এখন যেহেতু তোমাদের সাবজেক্ট কমিয়ে কোভিডের কারণে যেহেতু পরীক্ষা
পূর্ব পরীক্ষা নিতে পারতেছে না, ওরা সম্প্রসারণ করতে পারে না, হয়তো খুব অল্প সংখ্যক সাবজেক্টের মধ্যে পরীক্ষা হবে, অলরেডি তোমাদের একটা অধ্যায় করে কমে দিয়েছে। তো সেই কারণে সেই ঘাটতিটা পূরণ করার জন্য হয়তো এই অ্যাসাইনমেন্টের নাম্বারের অংশটা ওখানে অ্যাড হবে। আর সেই ক্ষেত্রে যদি খাতাগুলোকে যদি বোর্ড কালেক্ট করে নিয়ে যায়, তো সেক্ষেত্রে বোর্ডের একটা অংশ আছে যেটা বোর্ড চাইলে সেটাকে ইয়ে করতে পারে, দেখতে পারে যে স্টুডেন্ট কেমন নাম্বার পেলো বা টিচার যে এক্সামিন করেছে সেটা ঠিক আছে কিনা। তা কাজেই এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রেখে আমাদেরকে বারবার বললো যে আপনার স্টুডেন্টকে আবার বলে দেন যেন ওরা এই নিয়ম অনুযায়ী লিখে। আগে যারা তোমরা যতটুকু লিখে ফেলেছো ভালো কথা, যারা চেঞ্জ করতে পারছো মানে দু একটা পেজ যদি করা যায় করে ফেলবে, আর যদি সেটা না করা যায় তাহলে নেক্সট অ্যাসাইনমেন্ট থেকে অবশ্যই তোমরা সবগুলো নিয়মকানুন মেনে চলবে। আর নিয়মগুলো আমাদের কলেজ অফিস থেকেও জানানো হয়েছে, প্রতি সাবজেক্টের টিচারও তোমাদেরকে জানিয়েছে। আর সেই নিয়মগুলো কী ছিল, ওই যে আমি যেটা বললাম, প্রথমে তো কাভার পেজ থাকবে, কাভার পেজ কীভাবে তোমরা ফিল আপ করবে সেটা তোমরা জানো, এবং কালো কালি দিয়ে এবং রেজিস্ট্রেশন যেটা লিখতে হবে, যেটাই লিখতে বলে রুল, সেগুলো তোমরা ইংলিশে মানে কোনো বাংলায় লেখা যাবে না, তাই না, এটা ইয়াতে লিখতে হবে। আর দ্বিতীয়ত যেই ঘরটা তুমি জানো না, কনফিউশন থাকলে সেটা ফিল আপ করবে না, জেনে তারপরে সেটা ফিল আপ করে তারপরে সেটা জমা দিবে, বা যদি কোনো কারণে কোনটা না জানো জমা দেওয়ার সময় সেটা কনফার্ম হয়ে সেটা তারপরে ফিল আপ করে জমা দিবে। বাট জমা নাম মানে কোনো অংশ ফিল আপ না করে জমা দিবে না, তাই না, জমা দেওয়ার সময় সেটা জেনে কনফার্ম হয়ে লিখে জমা দিবে। আর দ্বিতীয়ত আমি বলেছি তারপরে প্রথম যে পেজ অ্যাসাইনমেন্টে A4 পেজের যে প্রথম পেজ কাভার পেজ ছাড়া, সেই পেজে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট নাম্বার এবং তার শিরোনামটা হবে। শিরোনামটা কী হবে সেটা আমি লিখেও দিয়েছি, প্লাস এখানে দেখিয়েও দিলাম যে প্রথম কলামটা হলো অ্যাসাইনমেন্ট নম্বর আর দ্বিতীয় কলামটা হলো শিরোনাম। শিরোনাম যতগুলাই হোক শিরোনাম লিখে তোমরা প্রতিটা অংশ ক দিয়ে লিখে যাবে। আর যদি একটা অংশ থাকে তাহলে তার প্রয়োজনে যা আছে তাই লিখবে। আর অ্যাসাইনমেন্ট নং দিয়ে তোমরা নাম্বারটা লিখে সেখানে তোমরা বিষয়ের নাম অধ্যায় সেটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর বলছে দ্বিতীয় পেজে চলে যাবে, দ্বিতীয় পেজে শুরু হয়ে যাবে তোমার লেখা। তো সেখানে লিখতে গেলে অনেকে প্রশ্ন করেছিলে যে কি যে আমরা প্রশ্ন লিখবো, কিন্তু প্রশ্ন নাই, প্রশ্ন থাকবে কেন, এখানে বললো তোমাদের নির্দেশনা দেওয়া আছে, টপিকসগুলো দেওয়া আছে, সেই টপিকসটা অবশ্যই প্রথম পর লিখে কয়েক টপিকসটা লিখে তারপর তার আনসারটা করবে। এটা তোমার জন্য সুবিধা, যে খাতা কাটবে টিচারের জন্য সুবিধা, তুমি টপিকস উল্লেখপূর্বক যেটা লিখছো সেটা লিখে যাচ্ছ। তাহলে সেই টপিকসটা লিখবে, আমি দেখিয়ে দিলাম, সেই টপিকসটা লিখে তার নিচে যেটুকু চেয়েছে শুধু সেইটুকুই, অতিরিক্ত অ্যাক্সেস কিছু লিখবে না, কারণ নাম্বার তো খুব একটা বেশি না, একটা সর্বোচ্চ 4, আবার কমও হতে পারে, তাই না। তো যেহেতু সর্বোচ্চ 4, এর জন্য তুমি বেশি কিছু লিখলে তো হবে না, যেটুকু দরকার যা যা দরকার সেগুলোই দিতে হবে। অপ্রয়োজনীয় কথা লিখে বেশি বেশি লিখলে কোনো লাভ হবে না। তাহলে আর একটা কথা, অনেকে দেখলাম কেউ বলছো যে কেউ ফ্লুইড ইউজ করতে পারো কি না, কেউ না, এই যে এখন আমি বললাম যেহেতু এটা বোর্ড পরীক্ষার মতোই তোমাকে মূল্যায়ন করতে হবে, তো সেখানে লেখাটা তোমাকে সেরকম হবে, সেখানে তেমন কোনো কাটাকাটি করার চেষ্টা করবে না, যেহেতু তোমরা নিজেই দেখতেছো তোমরা A4 যে পেজে লিখছো, চেষ্টা করবে যত কাটাকুটি না করা যায়। যদি ভুল হয়ে যায় তাহলে এক লাইন একটা টান দিয়ে একটা কেটে তারপর লিখবে, বাট কোনো ভাষা মাঝে কিছুই করবে না। দ্বিতীয়ত তারপর আমরা কি বলেছি যে এই ক খ সেগুলো সিরিয়ালি টপিকসটা লিখে আনসার যেটুকু চেয়েছে সেটুকু লিখবে, এবং এটার আনসার আমি প্রত্যেকটা বলিয়ে দিয়েছি, কোন জায়গায় চিত্র দিবে, কোন জায়গায় ক্যালকুলেশন করবে, কোন জায়গায় ব্যাখ্যা দিবে, কোন জায়গায় কী লিখবে সেটা আমি মোটামুটি ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি এর জন্য খুব একটা বেশি পেজ তোমার লাগবে না, লাগলেও অবশ্যই তোমরা সেটা ইউজ করবে, বাট তার মানে এই না যে অল্প পেজে আমি খুব চেপে চেপে নেবো, এরকম যেন না হয়। অবশ্যই খাতাটা সুন্দর সাবলীল হতে হবে, আর কি তেমন কোনো কাটা মোজা থাকবে না। আর ওই যে একটা ওয়ান সাইড লেখা এক পেজে লিখবে, অপর পেজ ফাঁকা রাখবে। আর দ্বিতীয়ত কালো কালি ইউজ করবে, সাইন পেন ইউজ করলে কালো ইউজ করবে, বাট এর বাইরে কোনো টাকা করবে না। আর যদি কোনো এই যে চিত্র আঁকো সেগুলো পেন্সিল দিয়ে আঁকতে পারো, কোনো সমস্যা নেই, পেন্সিল দিয়ে আঁকবে চিত্রগুলো। যেটা আমাদের এখানে একটা গ্রাফ ছিল, একটা চিত্র ছিল, সেটা তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। আর দ্বিতীয়ত আর তেমন কিছু না এক্সট্রা। আর হ্যাঁ, এটা রেডি হওয়ার পর সেটাকে স্ট্যাপলিং করবে, যেহেতু অল্প পেজ স্ট্যাপলিংটাই ভালো। যদি অনেকের আছে অনেক পেজ লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে তো স্ট্যাপলার তুমি ইউজ করতেও পারবে না, তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে সেলাই করে সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনো একটা পেজ ছুটে না যায়, সেটা তোমাকেই এনশিওর করতে হবে, তাই না। একটা পেজ যদি পড়ে যায় সেটা তো আমরা দেখবো না, বুঝবো না, তো সেই ক্ষেত্রে তোমারই ক্ষতি হবে। তো যেন খাতাটা ওই রকম থাকে সেটা তোমরা মেনটেন করবে।
আর এই পর্যন্ত যা যা হয়ে গিয়েছে সেগুলো নিয়ে আর কোনো কথা বাড়াবে না। নেক্সট যে অ্যাসাইনমেন্টগুলো করবে সেখান থেকে তোমরা প্রত্যেকটা নিয়মকানুন খুব ভালোভাবে পালন করবে। আর আমরা যেহেতু গভর্নমেন্ট থেকে অর্ডার পেয়েছি, আমাদের দায়িত্ব তোমাদেরকে জানিয়ে দেওয়া, সেই জন্য আমরা তোমাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছি যেন তোমাদের খাতায় যেন আমরা নাম্বার দিতে যেয়ে বা অন্য কোনো এক্সামিনার খাতাটা দেখলে যেন বলতে পারে যে যে টিচার নাম্বারিং করেছে সে পারফেক্ট করেছে, মানে নিজের কলেজের স্টুডেন্ট বলে সে মানে তেমন কিছু করে না। সেই কারণে আমরা বারবার তোমাদেরকে তাগিদ দিচ্ছি যে যেটা করে ফেলেছো, যেটা মানে আগামীতে আসতেছে সেগুলো যেন কোনো জায়গায় কোনো ত্রুটি না থাকে। আর এটাই যে খুব ভালোভাবে, ওই যে বললাম কপি করবে না, ডাইরেক্ট হুবহু লিখবে না, নিজের ভাষায় শুরু করবে, নিজের ভাষায় শেষ করবে, আর কথাগুলো একটু সুন্দর করে গুছিয়ে লিখবে, আর যেটুকু দরকার এইটুকুই লিখবে। বইয়ে আছে বলে যে আমি দেখে দেখে লিখলেই যে সব হুবহু লিখবো সেটা কিন্তু না, তাই না? আমি একটা জিনিস বুঝে যতটুকু দরকার সেখান থেকে ততটুকু অংশ নিব, তার বাইরে অপ্রয়োজনীয় কিছু আমি নিব না। এই জিনিসটা তোমাদের সবাইকে মনে রাখতে হবে। তাহলে আশা করি তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, জানাবে। তবে হ্যাঁ, অবশ্যই সেটা সাবলীল ভাষা হতে হবে, সুন্দর হতে হবে। তোমাদের কিছু মেসেজ দেখতে পাচ্ছি, কিছু কিছু স্টুডেন্ট খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ না। স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট মনে করবা, তোমাদের কাজ এখন শেখা জানা, তাই না? আমরা চাই না আমাদের কোনো একটা স্টুডেন্ট ভালো মানে খারাপ রেজাল্ট করুক। আমরা চাই না আমাদের কোনো একটা স্টুডেন্ট আমার বলার কারণে সে জিনিসটা জানে না বলে সে মানে তার যে প্রকৃত নাম্বার পাওয়া সেখান থেকে সে ব্যর্থ হোক। সেই জন্যই আমরা তোমাদেরকে বারবার নক করছি, এবং তোমরা সেটা বুঝবে। তোমরা আমাদেরকে যতবার প্রশ্ন করবে কোনো কিছু জানার জন্য অবশ্যই সেটা আমরা জানাবো, তবে সেটা সাবলীল ভাষা ইউজ করতে হবে, ভদ্র আচরণ করতে হবে, এবং শেখার টেন্ডেন্সি থাকতে হবে, জানার টেন্ডেন্সি থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আজকে এই পর্যন্তই। আমরা এই অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে সম্পাদন করব, এবং এই অ্যাসাইনমেন্ট লেখার সময় যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা, তোমরা আবার আমাকে নক করবে, জানতে চাবে। অবশ্যই আমরা আছি তোমাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য। আর নেক্সট অ্যাসাইনমেন্টের জন্য আবার আমরা রেডি থাকবো। আশা করি তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে যে কোনো সমস্যা হবে না, যদি তোমরা পড়ার সাথেই থাকো, আমাদের সাথেই থাকো। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পড়াশোনার সাথেই থাকবে। আল্লাহ হাফিজ।